হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব তার নির্বাচনী প্রচারে তিনি বসে আছেন, আর তার বসার সামনে চলছে নাচ এবং গান, আর তিনি পিছনে মুচকে মুচকে হাসছেন। রীতিমতো এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হ্যাঁ, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো ব্যক্তিত্ব মঞ্চে বসে আছেন আর সেখানে নাচ গান হবে, এইটা যেন সমাজ মেনে নিতে পারছে না। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় মাতিন সাহেবকে নিয়ে ট্রোল হচ্ছে, আক্রমণ হচ্ছে, রীতিমতো সমালোচনা হচ্ছে। মাতিন সাহেবের নিজের ভক্তরাই তাকে সমালোচনা করছে। যারা বলেছিলেন মাতিন সাহেব পরিবর্তনের জন্য, সমাজের কাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য রাজনীতিতে এসছেন, তাদের কাছে প্রশ্ন উঠছে, মাতিন সাহেবের অনুগামীদের কাছেও প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ যিনি জলসাই মানুষকে পরিবর্তনের কথা বলেন, যিনি হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষক, যিনি ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন দিনই কথা, যিনি এই গানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, জলসা করেছেন, সেই মুফতি সাহেবের সামনে নাচ এবং গান হচ্ছে, তিনি চুপচাপ মুচকে মুচকে হাসছেন, তার প্রতিবাদ করছেন না। এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। ইতিমধ্যেই অনেক আলেম ওলামা রাজনীতিতে নেমেছেন, রাজনীতি করেছেন, তারা ভুল করলে তাদের সমালোচনা হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একমাত্র বিধায়ক, তিনি গত 5 বছর ধরে রাজনীতি করেছেন, কিন্তু তার কোথাও নাচ গানের মঞ্চে আপনি দেখতে পাবেন না বা দেখতে পাননি, আমরা কেউ পাইনি। এই নওশাদ সিদ্দিকীর কথা কেন বলছি? কারণ নওশাদ সিদ্দিকী হচ্ছে ফুরফুরা শরীফের একজন পীরজাদা। তিনি যদি নাচ গান করেন বা নাচ গানের মঞ্চে থাকেন, তাহলে সমালোচনা হবে। মাতিন সাহেবের ক্ষেত্রে ঠিক একই কথা। মাতিন সাহেবের জায়গায় যদি অন্য কোন তৃণমূলের মুসলিম নেতা থাকতো, তাহলে এই সমালোচনা হতো না, এই সমালোচনা প্রয়োজন বোধ পড়তো না, বা কেউ সমালোচনা করতেনই না। কিন্তু মাতিন সাহেব, যিনি জলসায় এই নাচ গানের বিরোধিতা করেছেন, নিষিদ্ধ ইসলামে যেটা, সেটার বিরোধিতা করেছেন, তিনি জলসা করেছেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের মতো মঞ্চে দাঁড়িয়ে নাচ গান হচ্ছে, আর তিনি সেই নাচ গানের সমর্থন না দিয়ে সমর্থন দিচ্ছেন, বিরোধিতা না করে। রীতিমতো নীরবতা মানেই তো সমর্থন, এটা তো হাদিসেরই কথা। তিনি নিজে মুচকে মুচকে হাসছেন, পিছনে কথা বলছেন, তিনি নাচ গান বন্ধ করার করতে বলেননি। মাতিন সাহেব যখন তৃণমূলে যাওয়ার জন্য আলোচনা হয়েছে, যোগাযোগ হয়েছে, তখন আমি খবর দিয়েছিলাম, খবর করেছিলাম যে মাতিন সাহেব তৃণমূল করছেন, তখন যোগদান করেনি। তখন তার অনুগামী কিছু ভক্ত আমাকে গালিগালাজ করেছিল, আমি নাকি গাইবে খবর দিয়েছি। এবার যখন মাতিন সাহেব তৃণমূলে যোগদান করলো, তারপরে দেখা গেল আবার কিছু সমালোচনা, তারা জবাব দিচ্ছে যে হুজুর নাকি সময়ের পরিবর্তনে, পরিস্থিতির জন্য তিনি আজকে রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন। আইএসএফ এর ছেলেরা তখন প্রচার করলো মাতিন সাহেব হুজুর আগে বলেছিল, বা বিরোধীরা প্রচার করলো মাতিন সাহেব হুজুর আগে বলেছিল যে রাজনীতি করা যাবে না, রাজনীতি হারাম, রাজনীতি নিষিদ্ধ, এইসব নানা ধরনের বক্তব্য, আমি কোনোদিন রাজনীতি করব না। হঠাৎ রাজনীতি দিলেন। হুজুর বললেন জনগণের সেবা করার জন্য আগে করেছি, আরো বেশি করে সেবা করার জন্য এলাম। এটা ঠিক মাতিন সাহেবদের মতো ভালো মানুষরা রাজনীতিতে আসা দরকার। মাতিন সাহেবদের মতো ব্যক্তিত্বরা রাজনীতিতে এলে রাজনীতি আরো ভালো হবে, এবং সেই উদ্দেশ্যেই মাতিন সাহেব রাজনীতিতে এসেছেন, পরিবর্তন করানোর জন্য। কিন্তু পরিবর্তনের আগেই, ভোটের আগেই যদি কম্প্রোমাইজ করে নেন, তাহলে ভোটের পরে কম্প্রোমাইজ করবেন না, এটা কে গ্যারান্টি দিতে পারে? মাতিন সাহেব হুজুর তার মঞ্চে যখন গান হচ্ছে, তিনি যদি বলতেন যে গানটা বন্ধ করুন, এখানে নাচ গান করার দরকার নেই, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, আপনারা এসব বন্ধ করুন, এসব চলবে না, এই কথাটা যদি বলতেন, ওনার কি ক্ষতি হতো? ওনার তো মানুষ আরো ভালো বলতেন, ওনার পক্ষে মানুষ কথা বলতেন যে মাতিন সাহেব সত্যি সৎ রাজনীতিবিদ, তিনি সততার সঙ্গে এবং যে উদ্দেশ্যে এসছেন সেই উদ্দেশ্য পূরণ করবেন, মাতিন সাহেব হুজুরকে ভোট দেওয়া দরকার। কিন্তু তিনি সেটা করলেন না। কেন? কাদের ভয়? কিসের ভয়ে? কেন কম্প্রোমাইজ করলেন? ইসলামের সঙ্গে কোনো কম্প্রোমাইজ? এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক। এই কাজ যদি তৃণমূলের অন্য কোনো প্যান্ট শার্ট পরা নেতা করতো, এই প্রশ্নটা উঠতো না, এই প্রশ্নটা প্রয়োজন বোধ হতো না, কারণ তারা করে এটা স্বাভাবিকভাবে। কিন্তু মাতিন সাহেবের মতো লোকের সামনে এটা হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ মাতিন সাহেব হুজুর কম্প্রোমাইজ করেছেন ভোটের আগে, ভোটের পরে কম্প্রোমাইজ করতে উনি বাধ্য হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার জলযন্ত্র উদাহরণ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী।
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলিম সমাজের লিডার ছিলেন, সবাই তাকে নেতা মানতেন। তিনি যখন 2016 নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দিতে গেলেন, তখন তার সমালোচনা হলো, তার পক্ষে কিছু মানুষ গেল, তার বিপক্ষে কিছু গেল। কিন্তু এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সবাই গালিগালাজ করে। তিনি কমিউনিটির জন্য কিছু করেননি, কমিউনিটির মানুষকে ধোকা দিয়েছেন বলে সবাই তার বিরুদ্ধে অভিশাপ দেয়, তাকে গালিগালাজ করে, তাকে অপমান করে, তার সমালোচনা করে। ঠিক একই পর্যায়ে যাচ্ছে মাতিন সাহেব। তার বিরুদ্ধে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মদের বিলে তিনি সিগনেচার করেছিলেন। মাতিন সাহেব কি চাই বাধ্য থাকবে? আজকের এই ছবি রীতিমতো সেই প্রশ্নের দিকেই ঠেলে দিচ্ছে। মাতিন সাহেব কি তাই করবে না তো? এই প্রশ্নটা সত্যিই স্বাভাবিক, এই প্রশ্নটা ওঠাটা একেবারেই বাঞ্ছনীয়, অসম্ভব কিছু নাই। তাই এই বিষয়টা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। মাতিন সাহেবকে নিয়ে নতুন করে মানুষকে ভাবাচ্ছে, অন্ধ ভালোবাসা নয়, গঠনমূলক সমালোচনা, এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখনো সময় আছে, মাতিন সাহেব হুজুরকে এটা থেকে বিরত থাকতে হবে। মাতিন সাহেবকে মানুষ যেভাবে চেনে, যেভাবে জানে, যেভাবে বোঝে, সেইভাবে মানুষ চায়। মাতিন সাহেব তৃণমূলকে পরিবর্তন করতে গিয়ে যেন নিজে তৃণমূলের মতো হয়ে যায় যদি, তাহলে কিভাবে তিনি পরিবর্তন করবেন? তিনি সমাজ গঠন করতে গিয়ে যদি সমাজের কুকর্মের সঙ্গে থেকে থাকে, কম্প্রোমাইজ করে, তাহলে কি করে হবে? কথায় আমরা জানি, হুজুরেরই ডায়লগ আছে, ভালো মানুষের সঙ্গে মিশলে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়। হুজুর খারাপ মানুষের সঙ্গে মিশে খারাপ মানুষকে ভালো করবেন, নাকি খারাপ মানুষের সঙ্গে মিশে খারাপ হয়ে যাবেন? এই প্রশ্নটা আজকে সোসাইটিতে উঠছে। এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এই সমালোচনা সহ্য করতে হবে, এবং এই সমালোচনার পরে হয়তো অনেকে গালিগালাজ করবেন, তার ভক্তরা বা অনুগামীরা বা তৃণমূলের আইটিসে লাগিয়ে দেবেন, হতে পারে। কিন্তু বাস্তবতাটা তো মানতে হবে। এই গঠনমূলক সমালোচনা তাকে স্বীকার করতে হবে।